14 নভেম্বর এসএসসি, 2 ডিসেম্বর এইচএসসি শুরু। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার সময়সীমা 1.5 ঘন্টা। প্রবেশপত্র নিতে হবে 3 দিন আগে। প্রধানমন্ত্রীর জন্মদিনে কাল একদিনের ক্যাম্পেইনে টিকা পাবেন 75 লাখ মানুষ। সুযোগ আগে নিবন্ধনকৃতদের। বিমানবন্দরে করোনা পরীক্ষা শেষে মধ্যরাতে দুবাই যাচ্ছে প্রথম ফ্লাইট। রাজনীতিতে ফিরতে জামায়াতে ইসলামের মাস্টার প্ল্যান। সরকারি 25টি সেক্টরে 2 লাখ সদস্য নিয়োগের চক্রান্ত। 9 নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদে তথ্য। এবং প্রতিপক্ষকে ফাঁসাতে এনআইডির ফটোকপি ফেলে যায় খুনিরা। সাভারে মধ্যবয়সী নারী হত্যা রহস্য উদ্ঘাটন। খুলনায় দুর্বৃত্তের হামলায় আহত যুবকের মৃত্যু, 3 জন গ্রেফতার। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আগামী 14 নভেম্বর এসএসসি এবং 2 ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার মধ্যে কোনো বিরতি না দিয়ে সময় থাকবে 1.5 ঘন্টা। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়ে সময়সূচি চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এসএসসিতে প্রত্যেক পরীক্ষার্থীকে 3টি ও এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। করোনা মহামারীর ভয়াবহতায় 2020 সালের 17 মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ওই বছরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের দেয়া হয় অটোপাস। বিশ্বজুড়ে অতিমারির প্রকোপ কমে আসলে গত 12 সেপ্টেম্বর খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় সোমবার এসএসসি ও এইচএসসির সময়সূচি প্রকাশ করা হলো। 14 নভেম্বর বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান তত্ত্বীয় পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবছরের প্রথম পাবলিক পরীক্ষা। শেষ হবে 23 নভেম্বর। এইচএসসি শুরু হবে 2 ডিসেম্বর, শেষ হবে 30 ডিসেম্বর। এবার পরিবর্তিত পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বাচনিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে। তাতে এসএসসিতে প্রত্যেক পরীক্ষার্থীকে 3টি ও এইচএসসিতে 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। এক্ষেত্রে এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সময় থাকবে 1.5 ঘন্টা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সময় সংবাদকে জানান, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হবে পরীক্ষা। স্কুলের প্রিপারেশন হচ্ছে যে আমাদের তো আপনি জানেন যে স্বাস্থ্যবিধি মানার জন্য যা যা করা দরকার আমাদের সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সেটা সম্পন্ন করেছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সংখ্যাটা ছিল আপাতত সেরকম কোনো সংখ্যা আমাদের নেই। আমরা স্বাস্থ্যবিধি মেনেই এই পরীক্ষাগুলো নিতে পারি। সময়সূচি পাওয়ার পরে শিক্ষাঙ্গনে চলছে জোরে সোরে প্রস্তুতি। শিক্ষকরা বলছেন পরিস্থিতি বিবেচনায় নিয়েই তারা প্রস্তুত করছেন শিক্ষার্থীদের। এছাড়া পরীক্ষা অনুষ্ঠানের জন্য বাড়তি সচেতনতার উপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। এর আগের বছর অটোপাসের কারণে অনেক প্রবলেম হইতেছে ইউনিভার্সিটিতে ভর্তির কারণে, কিন্তু এখন আমাদের পরীক্ষা নেবে, আশা করি আমাদের কলেজে ভর্তির জন্য সহজ একটা পদ্ধতি হবে। শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, যার কারণে আমরা পরীক্ষার জন্য অনেক ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো। আমরা কিছুদিন আগেও একটা অনিশ্চয়তায় ভুগছিলাম যে আমরা কি অটোপাসের দিকে যাচ্ছি, আমাদের এক্সামের রেজাল্টটা নাকি আমাদের আদৌ পরীক্ষা হবে। তো সেই অনিশ্চয়তাটা থেকে আমরা বের হয়ে এসে আবার নতুনভাবে পড়াশোনার সাথে সংযুক্ত হতে পারছি। আমার সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা অ্যাসাইনমেন্টের নাম্বার চেয়েছে, আমরা পাঠিয়ে দিয়েছি এবং প্র্যাকটিক্যালের যে বিষয়গুলি যে সাবজেক্টে রয়েছে প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালের খাতা আমাদের কাছে জমা হয়ে গিয়েছে। মাউসির নির্দেশনা অনুসারে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর 3 দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবে। প্রতিদিন সকাল 10টা থেকে 11:30 এবং বিকাল 2টা থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সূচি ঘোষণায় খুশি পরীক্ষার্থীরা। স্বস্তি জানিয়েছেন অভিভাবকরাও। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে ক্লাস শুরু হওয়ায় পরীক্ষা আয়োজনও কঠিন হবে না বলে মনে করছেন শিক্ষকরা। করোনার মহামারীতে 1.5 বছর ধরে বন্ধ স্কুল কলেজ গত 12 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়। এরপর থেকে সংক্রমণ ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতে নেওয়া হয়েছে নানামুখী ব্যবস্থা। নির্দেশনা মেনেই পুরোদমে চলছে ক্লাস। এ অবস্থায় সোমবার দেয়া হলো 2021 শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি। দীর্ঘদিন পর পাবলিক পরীক্ষা না হওয়ার অচল অবস্থা কেটে যাওয়ায় স্বস্তি জানায় শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা হবে কিনা এতদিন তা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, কিন্তু এখন একটা পরীক্ষা তারিখ ঘোষণা করা হলো। পরীক্ষার আগে প্রিপারেশন যেমন নিচ্ছিলাম, এখন তেমন একটু ভয় সংকোচ হচ্ছে। প্রিপারেশন ভালো মতো নেওয়ার চেষ্টা করছি। অটোপাস হচ্ছে না, পরীক্ষা নেওয়া হবে, ওটা শুনে ভালো লাগছে। ক্লাস চলতেছে, পরীক্ষা হবে, পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে নভেম্বর 14 তারিখে। এজন্য আমি খুবই খুশি। আর শিক্ষকরা বলছেন ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভ্যস্ততা তৈরি হয়েছে, তাই পরীক্ষা নেওয়ার প্রস্তুতিও আছে বলে জানান তারা। ওদের সাথে একটু দূরত্ব হয়ে গেছে, ওরা একটু ভয় পাচ্ছে,
কিন্তু আশা করি ওরা এটা কাভার দিতে পারবে, যেহেতু অ্যাসাইনমেন্ট করেছে, লেখাপড়ার সাথে টাচে ছিল, ওরা কিছুটা এটার উত্তরণ করতে পারবে। কিন্তু আমার মনে হয় না যে খুব একটা প্রবলেম হবে। ওদের ভয়টা যদি ওরা কাটিয়ে উঠতে পারে তাহলে আশা করি আমরা সাকসেস হতে পারবো। পরীক্ষা সূচির বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-19 অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে কক্ষে বসতে হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কাল বিশেষ ক্যাম্পেইনে টিকা পাবেন ৭৫ লাখ মানুষ। যারা আগে থেকে নিবন্ধন করেছেন তাদেরকে SMS এর ভিত্তিতে দেয়া হবে কোভিড টিকা। অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী এবং শারীরিক প্রতিবন্ধীরা। টিকা প্রত্যাশীদের কেন্দ্রে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে। মজুদের সীমাবদ্ধতার মধ্যেও গত আগস্টের শুরুতে সপ্তাহব্যাপী সারা দেশে গণটিকা ক্যাম্পেইন করেছিল স্বাস্থ্য বিভাগ। ক্যাম্পেইনের প্রথম দিনই দেওয়া হয় রেকর্ড ৩২ লাখ টিকা। সে সময় প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের আবারও ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজ দেওয়া হয় চলতি মাসের শুরুতে। আর সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে মঙ্গলবার দেশজুড়ে আবারও হতে যাচ্ছে বিশেষ ক্যাম্পেইন। উপলক্ষ প্রধানমন্ত্রীর জন্মদিন, লক্ষ্য ৭৫ লাখ মানুষকে টিকার আওতায় আনা। তবে এবারের ক্যাম্পেইনে থাকছে বেশ কিছু পরিবর্তন। এবার যারা আগে থেকে নিবন্ধন করেছেন তাদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে টিকা নেওয়ার কথা। এছাড়া অগ্রাধিকার পাবেন বয়স্ক, নারী এবং শারীরিক প্রতিবন্ধীরা। টিকা প্রত্যাশীদের কেন্দ্রে যেতে হবে জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে নিয়ে। তবে অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীরা গণটিকার ক্যাম্পেইনের বাইরে থাকবেন। প্রতিটি ইউনিয়ন ১৫০০ বা তদূর্ধ্ব, পৌরসভা পর্যায়ে প্রতিটি ওয়ার্ডে ৫০০ বা তদূর্ধ্ব এবং সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে ১০০০ বা তদূর্ধ্ব মানুষকে ভ্যাকসিনেশন করার জন্য আমরা লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছি। আগের বারের মতো এবারের ক্যাম্পেইনে ইউনিয়ন পর্যায়ে ৩টি, পৌরসভায় প্রতি ওয়ার্ডে 1টি এবং সিটি কর্পোরেশন এলাকায় প্রতি ওয়ার্ডে 3টি করে বুথে টিকা দেওয়া হবে। এটা হচ্ছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির সাথে আলোচনার সাপেক্ষে প্রতিটি ইউনিয়নে যে কোনো একটি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ অথবা নিকটবর্তী প্রতিষ্ঠানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন সাব সেন্টার 3টি টিমের দ্বারা এই ভ্যাকসিন দেওয়া হবে। টিকা কার্যক্রম শুরু হবে সকাল ৯টা থেকে। ক্যাম্পেইনের সময় যারা টিকা নেবেন তাদেরকে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে আগামী মাসে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে বাধা কাটল সংযুক্ত আরব আমিরাত যাত্রীদের। করোনায় সব শর্ত মেনে আজ রাত ১:৩০টায় ৭০ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাবে। তাদের করোনা টেস্ট হবে বিমানবন্দরে বসানো RT-PCR ল্যাবে। তবে স্বাস্থ্য বিভাগকে আগে থেকে না জানানোর অভিযোগ উঠেছে। কাজল আব্দুল্লাহ জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছর করোনায় বন্ধ হওয়ার ৩ মাস পর অবশেষে চালু হলো সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট। করোনায় স্বাস্থ্য সুরক্ষার সব শর্ত পূরণ করে সংযুক্ত আরব আমিরাত যেতে পারছেন বাংলাদেশি যাত্রীরা। সোমবার রাত ১:৩০টায় আমিরাতের উদ্দেশ্যে প্রাথমিকভাবে ৭০ জন যাত্রী নিয়ে আকাশে উড়াল দেবে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান। দেশটিতে যেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন পর্যটন ও বিমান প্রতিমন্ত্রী। আজকে রাত্রে ফ্লাইট একটা যাবে, কালকেও যাবে। সুতরাং ইন এডিশন টু দ্যাট আমাদের এই এয়ারপোর্টের ভিতরে ৬ ঘন্টা আগে আবার এটা করতে হবে। এটাই ছিল একমাত্র, কিন্তু এখন এটা সম্পন্ন হওয়ার পরে আর কোনো বাধা নাই ভ্রমণের ক্ষেত্রে, বিশেষ করে আমিরাতে ভ্রমণের ক্ষেত্রে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে বসানো ল্যাব থেকে প্রবাসীরা নিতে পারবেন করোনার নেগেটিভ সার্টিফিকেট। এদিকে মন্ত্রণালয় ফ্লাইট চালুর বিষয়ে জানালেও এ নিয়ে কিছুই জানে না স্বাস্থ্য বিভাগ। আমাদের প্রস্তুতি বলছি কালকে বললো না ২৮ তারিখের জন্য, তাহলে ওদেরকে রাতে আমরা ডাকতে হবে ল্যাবের লোকজনকে। আমরা তো ২৮ তারিখ ধরে বসে আছি। গত মে মাসে আরব আমিরাত ভ্রমণের আগে যাত্রীদের ৬ ঘন্টা ব্যবধানে র্যাপিড PCR টেস্ট করার নিয়ম বেঁধে দিয়েছিল দেশটি। এতদিন দেশের বিমানবন্দরগুলোতে র্যাপিড PCR টেস্ট ল্যাব না থাকায় আটকে পড়েছিলেন বাংলাদেশি যাত্রীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাহাড় সমুদ্রের হাতছানি। সম্ভাবনাময় পর্যটনে পিছিয়ে বাংলাদেশ, কিন্তু কেন? সে প্রশ্নের উত্তর পেতে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। ২০৪৮ সালে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা জামায়াতে ইসলামীর। তার আগেই সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ সেক্টরে ২ লাখ সদস্য নিয়োগের চক্রান্ত করছে দলটি। সম্প্রতি জামায়াত শিবিরের নেতাদের রিমান্ডে এসব তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। ক্ষমতার লোভে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটি তৈরি করেছে ত্রিশালা পরিকল্পনা। দুরভিসন্ধি বাস্তবায়নে নানা রকম ট্রেড ইউনিয়নের মাধ্যমে নিজেদের কর্মী সংগ্রহ করছে
নিবন্ধন হারানো এই দলটি। টার্গেট করা হচ্ছে তরুণ প্রজন্মকে। বুলবুল রেজার রিপোর্টে বিস্তারিত। 2013 সালে একটি রিটের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। 2018 সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বিএনপির সঙ্গে জোটবাঁধা দলটি সবশেষ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে পারলেও রাজনীতিতে ফেরার নতুন পথ খুঁজছে দলটি। চলতি মাসের 6 সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ 9 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সন্ত্রাস বিরোধী আইনে। দুদফা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি গোয়েন্দাদের। 2018 থেকে 2048 30 সালা পরিকল্পনা জামায়াত ইসলামীর। ভিশন 2048 সামনে রেখে 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছে দলটি। পরিকল্পনায় সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে 2 লাখ কর্মী নিয়োগ করা হবে। তাদের মূল টার্গেট দেশের কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। টার্গেট করা হয়েছে তরুণ প্রজন্মকেও। জামায়াত পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হবে। তারা বিভিন্ন সংগঠন অর্গানাইজ করে সেখানে বিদেশ থেকে ফান্ড এনে সে ফান্ডটা মূলত তাদের দলের উদ্দেশ্যে তারা ব্যবহার করছে। তাদের মূল উদ্দেশ্য ছিল ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দেওয়া, কিছু কিছু মানুষকে তারা হেফাজতের সাথে ঢুকিয়ে দিয়েছে। এরকমভাবে সকলের কাছ থেকে তারা আসলে গোপন তথ্য সংগ্রহ করে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতার ধার প্রান্তে যাওয়া। গোয়েন্দা পুলিশ সারা দেশে প্রায় 400 ট্রেড ইউনিয়নের তথ্য পেয়েছে, যেগুলো জামায়াত ইসলামীর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। এসব ইউনিয়নের মাধ্যমে দলকে সংগঠিত করা হচ্ছে। তাদের মূল টার্গেট ছিল যে একদিকে আওয়ামী লীগের যে অর্জন সেটা তাদের মিডিয়া, তাদের বিদেশি থেকে কিছু চক্র তারা এটাকে বিনষ্ট করবে, অন্যদিকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে মিশে মিলে নিজেরা একত্রিত হওয়ার চেষ্টা। এটাই ছিল তাদের ওই যে বসুন্ধরা যে তারা মিলিত হয়েছিল, এর একটা প্ল্যান ছিল। এর আগে 2014 এবং 18 সালের জাতীয় নির্বাচনের আগেও ব্যাপক সহিংসতা এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল দলটি। ভোটকেন্দ্র পুড়িয়ে দেয়া সহ নির্বাচনী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের হত্যা করা হয়েছিল। এবার আরেকটি জাতীয় নির্বাচন সামনে রেখে আবারও তারা ষড়যন্ত্র করছে বলে জানান গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আগুন সন্ত্রাস বিএনপিকে যেমন পিছিয়ে দিয়েছে, তেমনি সিরিজ বৈঠকের নামে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে দলটি আরও জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে আসছে নির্বাচন কোনোভাবেই দলীয় সরকারের অধীনে হতে দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তরাধিকার হিসাবে পেয়েছি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে এক অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা শেখ হাসিনার প্রজ্ঞা আর রাজনৈতিক জীবনের সাফল্য গাথা তুলে ধরেন। পরে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী প্রধান এখন বিশ্ব নেতা। সিরিজ বৈঠকের নামে বিএনপি নানা আন্দোলন সংগ্রামের হুমকি দিলেও সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো তাদের কেউ নেই। কথায় কথায় আন্দোলনের ডাক দিচ্ছে, আন্দোলন করে সরকারকে হটাবে, এই দিবার স্বপ্ন দেখছে। এই আগুন সন্ত্রাস আপনাদের আরো পিছিয়ে দিয়েছে। সিরিজ বৈঠকের নামে যদি এ ধরনের সহিংস আন্দোলনের ছক করেন তাহলে আবারও পিছিয়ে যাবেন। এটা আমি চ্যালেঞ্জ করেছি যে আপনাদের পার্টিতে পরবর্তী নির্বাচনের জন্য পরবর্তী প্রধানমন্ত্রী প্রার্থী আপনাদের কে? অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মিথ্যাচার করে বিএনপি দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। 2013 সালে সারা দেশে তারা জ্বালাও পোড়াও সহিংসতা করে দেশকে অস্থিতিশীল করে অচল করার চেষ্টা করেছে। এখনও কিন্তু সেই পাকিস্তানের আদর্শের অনুসারে তারা এখনও দেশের মধ্যে সক্রিয়, তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। এই মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আয়োজনে বিএনপি নেতারা এবার আর দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দেন। এই সরকারের পতন ছাড়া কোনো পরিস্থিতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। এই সরকারের পতন ছাড়া এই দেশের গণমানুষের গণতন্ত্র কায়েম হবে না। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ জোট করে এই সরকার পতনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। জোট বাঁধতে হবে, বিভক্তি নয়। আমাদের নিজেদের মধ্যে ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে আজকে
অবশ্যই রুখে দাঁড়াতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংবিধান মেনে পরবর্তী নির্বাচন কমিশন গঠনে সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ই কমার্স নিয়ে উচ্চ আদালতে 2 মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা প্রসঙ্গ, রাজস্ব ফাঁকি বিষয়ে আদেশ কাল, অনুমোদনহীন ক্ষুদ্র ঋণ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। লাল তালিকাভুক্ত এ ক্যাটাগরির 12টি লিজিং কোম্পানির 96 ভাগই ঋণ খেলাপি। কেন্দ্রীয় ব্যাংকের গত কয়েক বছরের বিভিন্ন অডিট প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানে 2 বছর আগে বিনিয়োগ করে এখন মূল টাকা ফেরত পাওয়ায় অনিশ্চিত। এজন্য বাংলাদেশ ব্যাংকের নজরদারিকে দায়ী করছেন ভুক্তভোগী ও অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানার রিপোর্টে বিস্তারিত। 1 লক্ষ টাকা থাকলে 20,000 টাকা কেটে নেয় সরকার, এছাড়া ভ্যাট আছে, মানে টাকায় কোনো লাভ হচ্ছে না আমার। আমি তো প্রত্যেক মাসে এক বোঝাই দিতেছি। পেনশন সবার জীবনের একটি সময়ের বিশেষ নিরাপত্তা। কিছুটা বাড়তি অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে লিজিং কোম্পানিতে যারা সেই অর্থ লগ্নি করেছিলেন, এখন তারা অসহায়। ফিক্সড ডিপোজিট 15 লক্ষ টাকা রাখলাম, তারপরে থেকে এখন পর্যন্ত আমি কোনো ইন্টারেস্ট পাইনি। যখন আমাদের টাকা নিয়েছিল পিপলস লিজিং এর অবস্থা তখনই খারাপ ছিল এবং আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই সেটা জানতেন। তালবাহানা করে এটা কোনোভাবেই এনক্যাশমেন্ট করছিলেন না, তার উপর দিয়ে বারবার খালি ইন্টারেস্ট রেটটা বেটার করে দিয়ে ওনার এক্সটেনশন করে দিচ্ছিলেন। অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ ব্যাংকের 12টি লাল তালিকাভুক্ত এ ক্যাটাগরির লিজিং কোম্পানি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি 96%, পিপলস লিজিং 67%, ইন্টারন্যাশনাল লিজিং ছাড়াও 49% ঋণ খেলাপির প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্সে কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েও উন্নতি হয়। আইনজীবী বলছেন এর দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক। লিজিং কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিচ্ছে, তার লাইসেন্সের মধ্যে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন থাকে। সে যদি টাকা মিসঅ্যাপ্রিভিয়েশন করে, এমফেসালমেন্ট করে, লন্ডারিং করে, সেই টার্মস এন্ড কন্ডিশনটা প্রপারলি কমপ্লাই হচ্ছে কিনা সেটা দেখভালের দায়িত্ব কিন্তু বাংলাদেশ ব্যাংক। আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর ধস এড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি ও দক্ষ জনবল বৃদ্ধির উপর জোর দিলেন সাবেক গভর্নর। এখানে নজরদারি একটু কম, আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের এই নজরদারি একটু বাড়াতে হবে। রেগুলার অডিট, ইন্সপেকশন করা এবং যথাযথ দ্রুত পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ব্যাংকে, কারণ এখানে জনগণের আমানত, সংশ্লিষ্ট এবং ব্যবসা বাণিজ্য ওতপ্রোতভাবে জড়িত। খুব কঠোর অবস্থা নিতে হবে যখন এরা ব্যতিক্রম করে, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন তদন্ত সংস্থার তথ্য বলছে লিজিং কোম্পানিগুলোর অর্থ লোপাটে জড়িত থাকার অভিযোগে শতাধিক কর্মকর্তা অভিযুক্ত রয়েছেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ই কমার্স নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা নিয়ে কথা উঠল উচ্চ আদালতে। প্রশ্ন উঠেছে ই কমার্সের রাজস্ব ফাঁকি নিয়েও। কাল এ বিষয়ে আদেশ দেওয়া হবে। এদিকে সারা দেশের অনিবন্ধিত সুদ কারবারকারীদের তালিকা তৈরি করে আইনি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন আরেকটি বেঞ্চ। ইভ্যালি, ইঅরেঞ্জ, ধামাকা সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠান থেকে প্রতারিত হয়েছেন লাখ লাখ গ্রাহক। সেই টাকা কিভাবে ফেরত পাবেন ক্ষতিগ্রস্তরা তা নিয়ে চলছে আলোচনা। এছাড়া ই কমার্সে শৃঙ্খলা ফেরাতে আইন করারও কাজও শুরু হয়েছে। এমন বাস্তবতায় ই কমার্স নিয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা নিয়ে কথা হলো উচ্চ আদালতে। আদালত জানতে চান এসব প্রতিষ্ঠানগুলো সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে কি না। যদিও ই কমার্স রেগুলেটরি অথরিটির বিষয়ে মঙ্গলবার আদেশ দেওয়া হবে। এক মন্ত্রণালয় আর এক মন্ত্রণালয়কে দোষারোপ করতেছে, সে বিষয়টা তাদের মধ্যে সমন্বয়হীনতা আছে। তো সেক্ষেত্রে যদি একটা রেগুলেটরি অথরিটি বা বডি থাকে তাহলে হয়তো সেই সমন্বয়হীনতাটা দূর হতে পারে। এদিকে সারা দেশে অনিবন্ধিত সুদী প্রতিষ্ঠান ও সুদ কারবারিদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুধু তালিকা তৈরি করলেই হবে না, নিতে হবে আইনগত ব্যবস্থা। কারা কারা এই ধরনের ব্যবসা করতেছেন লাইসেন্স ছাড়া, এবং যখন এটা তারা লিস্ট করবেন এই সময়ে যখনই যারে পাবেন যে তারা লাইসেন্স ছাড়া আনঅথরাইজ, এই লোকাল মানে আমাদের এনফোর্সমেন্ট এজেন্সিকে সাথে নিয়ে তৎক্ষণাৎ অ্যাডভান্স এটা বন্ধ করে দিবেন। দেশে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা 746টি। এছাড়া সমিতি, কোঅপারেটিভ সোসাইটির নামে সুদী কারবার করছেন কয়েক হাজার অনিবন্ধিত প্রতিষ্ঠান। ব্যক্তি পর্যায়েও উচ্চ হারে সুদের কারবার করেন মহাজনরা। আফজাল হোসেন, সময় সংবাদ,
ঢাকা। জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার অজুহাতে এবার গার্মেন্টস মালিকদের কাছ থেকে পণ্যের দামের উপর 10 থেকে 15% হারে ছাড় দাবি করেছেন বিদেশি ক্রেতারা। অথচ চুক্তি অনুযায়ী জাহাজ কিংবা কন্টেইনার ভাড়া গার্মেন্টস মালিকদের পরিশোধ করতে হয় না। বিদেশি ক্রেতাদের এমন অবস্থানে লাখ লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার শোরুমগুলোতে পণ্য পাঠাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক মাস আগে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ আমেরিকার যে কোনো বন্দরে 40 ফুট সাইজের একটি পণ্যবাহী কন্টেনার পাঠাতে খরচ হতো 2,500 থেকে 4,500 মার্কিন ডলার, কিন্তু এখন তা 3 গুণ বেড়ে 14 থেকে 15,000 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কোনো কোনো ক্ষেত্রে 17,000 মার্কিন ডলারও ছাড়িয়ে যাচ্ছে। 10 মাস আগেও যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে রেটটা $3,500 ছিল বা $4,000 ছিল। এই রেঞ্জ থেকে যেটা এখন 12,000 13,000 ডলার হয়ে গেছে। মূলত করোনাকালীন সময়ের ক্ষতি পুষিয়ে নিতে বিদেশি জাহাজ মালিকেরা এই ভাড়া বাড়িয়েছে বলে দাবি এদেশের শিপিং এজেন্টদের। আর জাহাজ এবং কন্টেনারের বাড়তি ভাড়া তুলে নিতে বিশেষ ডিসকাউন্টের জন্য বিদেশি বায়াররা গার্মেন্টস মালিকদের উপর চাপ সৃষ্টি করছে। পণ্য বিক্রির চুক্তি অনুযায়ী জাহাজ কিংবা কন্টেনার ভাড়া গার্মেন্টস মালিকদের পরিশোধ করতে হয় না, কিন্তু কৌশল করে পণ্যের উপর ডিসকাউন্ট আদায় করে সেই ক্ষতি পুষিয়ে নিতে এই তৎপরতা বিদেশি ক্রেতাদের। সম্মিলিতভাবে এই ফ্রেটটা বাড়িয়ে তারা পুরো লসটা কভার করার জন্য চেষ্টা করছে। ফ্রেট বাড়তেছে, ফ্রেট তো আমরা দিচ্ছি না, বায়াররা দিচ্ছে, তাদের টোটাল কস্ট বেড়ে যাচ্ছে। বেশি কাজের আশায় বাংলাদেশের গার্মেন্টসগুলো কম দামে পণ্য তৈরি করে বিক্রি করছে। এই অবস্থায় প্রতিটি পণ্যে 1 থেকে 1.5 মার্কিন ডলার ডিসকাউন্ট হিসাবে ছেড়ে দিলে গার্মেন্টসগুলোকে আবারও ক্ষতির মুখে পড়তে হবে। বায়ার এটাকে রিকভার করার জন্য বিভিন্ন অজুহাতে 10%, 15% ডিসকাউন্টের দাবি করছে, কারণ তাকে সে এই ফ্রেট চার্জটাকে কভার করার জন্য সে এই খেলাটা খেলছে। গত অর্থ বছরে বিভিন্ন দেশে 31.45 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মানবেতর জীবনযাপন করছেন বিদেশ ফেরত নারী শ্রমিকরা। গবেষণা প্রতিষ্ঠান বিলস এক প্রতিবেদনে দাবি করেছে ফেরত আসা 38% নারীকে সমাজে হেয় প্রতিপন্ন করা হয়। এই অপবাদে স্বামী সংসার হারিয়েছেন অনেকেই, ঠাঁই দেয়নি বাবা মাও। 60% নারী শ্রমিক পাননি কোনো কাজ। এই অবস্থায় বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিলস। দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। করোনা মহামারীর মধ্যেও বছরে $20 বিলিয়ন বেশি অর্থ দেশে পাঠিয়েছেন 1,20 লাখ প্রবাসী শ্রমিক, যার মধ্যে 9 থেকে 10 লাখ রয়েছেন নারী। এসব প্রবাসী নারী শ্রমিক কর্মক্ষেত্রে নানা রকম নির্যাতন সহ্য করে দেশে ফেরত এসে মুখোমুখি হন কঠিন এক বাস্তবতার। যশোর, ফরিদপুর ও চট্টগ্রামের বিদেশ ফেরত 323 প্রবাসী নারী শ্রমিকের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস এক গবেষণা প্রতিবেদনে দাবি করছে কর্মক্ষেত্রে 52% নারী শ্রমিক জবরদস্তিমূলক শ্রমের শিকার হয়েছেন। খাদ্য ও পানি সংকটে ভুগেছেন 61%। ফলে বছর না ঘুরতেই বাধ্য হয়ে দেশে এসেছেন 55% নারী শ্রমিক। সেখানে যাওয়ার পরে তার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হয় এবং সেখানে তার অধিকারটা কোনোভাবেই সে আর পায় না। তখন সে এই ধরনের হতাশা থেকে, না পাওয়ার বেদনার থেকে সে তখন ফিরে আসতে বাধ্য হয়। এখানে হ্যারাসমেন্ট একটা অনেক বড় ধরনের একটা কারণ। শুধু কি তাই, দেশে এসে কাজ না পেয়ে ঋণগ্রস্ত হয়েছেন 61% নারী শ্রমিক। চরিত্রহীনার অপবাদে পরিবার পরিজন হারিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। ওনার মা বাবা আমাকে কথা বলছেন না, ওনারা বলছেন যে তুমি একজন চরিত্রহীন উইমেন, তোমার সাথে কথা বলছি। এরকম একটা অবস্থা। ওখানে কোরবানি হয়েছে, কেউ তাকে কোরবানির মাংস দিচ্ছে না, গত বছর কোরবানির মাংস দিচ্ছে না, বলছে যে আমরা অন্তত একটা কুকুরকে কোরবানির মাংস দিব, বাট তোমাকে দিব না। সো দিস ইজ দ্য সিচুয়েশন তাদের। এবং তার স্বামী প্রায় তাকে বলছেন তুমি মরে যাও না কেন। করোনা মহামারীতে কাজ হারিয়ে প্রতি মাসে গড়ে 200 থেকে 300 নারী শ্রমিক দেশে আসছেন। এ অবস্থায় নারী শ্রমিকদের জন্য উপযুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রণয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সহজ শর্তে ঋণ দিতে সরকারের কাছে সুপারিশ করেছে বিলস। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়াজনিত কারণে ডায়রিয়া সহ নানা ধরনের পেটের অসুখে আক্রান্ত হচ্ছেন অনেকে। এতে চিকিৎসা নিতে চাঁদপুরের মতলবে আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন 6 শতাধিক মানুষ। আশপাশের জেলা থেকেও আসছেন রোগীরা। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা।
চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। একদিকে ঋতু পরিবর্তন, অন্যদিকে আবহাওয়াজনিত কারণ। এতে নানা ধরনের পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। শুধু ডায়রিয়া রোগী নয়, কলেরায় আক্রান্ত রোগীর চাপও বাড়ছে চাঁদপুরের মতলবে আইসিডিডিআরবির বিশেষায়িত এই হাসপাতালে। এমন পরিস্থিতিতে প্রতিদিন এই হাসপাতালে আশেপাশের জেলাগুলো থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে ছুটে আসছেন। এতে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও নার্সরা। তবে হাসপাতালে এসে কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। গতকাল আসছি তো আমি, তারপর ট্রিটমেন্ট নেওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমার বাচ্চা ডায়রিয়া ছিল, এখন আল্লাহর রহমতে এদিকে আসার পরে মোটামুটি সুস্থর দিকে আছে। কালকের অবস্থায় যে এরকম দেখছি, আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মৌসুমের এ সময় নানা ধরনের রোগ থেকে রক্ষা পেতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। প্রতিদিন আগে গড়ে যেখানে 70 জনের মতো ভর্তি হতো, সেটা এখন 100-র কাছাকাছি, এবং এই প্রবণতা পরবর্তী 2 মাস অব্যাহত থাকতে পারে। প্রতিষ্ঠার পর থেকে গত 6 দশক ধরে প্রতিষ্ঠানটি 8 লাখ রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। রাজধানীর চকবাজারে কারখানা থেকে বিভিন্ন ব্র্যান্ডের হলোগ্রামযুক্ত নকল প্রসাধনী পণ্য জব্দ করেছে বিএসটিআই। তবে আটক করা যায়নি কাউকে। বিএসটিআই জানায়, কারখানাটির সব পণ্যই নকল প্যাকেজিং করে বাজারে ছড়িয়ে দেয় উৎপাদনকারীরা। প্রতিষ্ঠানটির কোনো লাইসেন্সও নেই। তারা চুল ও মুখের যেসব প্রসাধনী তৈরি করে তার মান খুবই খারাপ। অভিযান শেষে কারখানা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি প্রসাধনী পণ্যের প্যাকেজিং ও কেমিক্যাল উপকরণ জব্দ করা হয়। তবে বিএসটিআই এর উপস্থিতি টের পেয়ে তালা দিয়ে পালিয়ে যায় মালিক ও কর্মচারীরা। একটু দেখেন আপনারা, দেখেন। দিনে দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ আদালত চত্বরে ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হয়েছেন এক বিচার প্রার্থী। লুট করে নেওয়া হয়েছে 1 লাখ টাকা। পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পারিবারিক বিরোধ সংক্রান্ত একটি মামলার বিরোধ নিষ্পত্তির জন্য 2 লাখ টাকা নিয়ে আদালতে হাজির হন সদর উপজেলার নন্দীগ্রাম এলাকার বাসিন্দা নোমান হোসেন দুলাল ও তার ভাই বেলায়েত হোসেন। এক পর্যায়ে দুলাল একটু আড়ালে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার মাথায় আঘাত করে 1 লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। দুলালের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে ঘটনার পর আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজকে 2,50,000 টাকা দিয়ে আমরা মামলাটা শেষ হওয়ার কথা ছিল। আমরা 2 ভাই মিলে আমরা লক্ষ্মীপুর জজ কোর্টে আসি। 2 জন লোক আসে আমার মাথায় আঘাত করে। পরবর্তীতে আমাকে টাকার জন্য পিছনে পকেটে টাকা ছিল, আমার টাকা নিতে না পারি ছুরি দিয়ে আমার হাত কাটে, পরে টাকা নিয়ে চলে যায়। যেহেতু এটা প্রথম ঘটনা, আর এটা এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা যারা ওনারা আরও কঠোরভাবে পদক্ষেপ নিয়ে আমরা এটা প্রত্যাশা করি। আমরা কোর্ট এলাকার নিরাপত্তা জোরদার করছি, মোটামুটি এখন পরিস্থিতি শান্ত। দিনে দিনে পর্যটনের প্রতি মানুষের আগ্রহ বাড়লেও তার সঙ্গে ঠিক তাল মেলাতে পারছে না সরকার। এদিকে মহামারী করোনায় এক প্রকার বিপর্যস্ত সম্ভাবনাময় এই খাত। বিপর্যস্ত, এর সঙ্গে জড়িত প্রায় 40 লাখ জনশক্তি। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সম্ভব নয় পর্যটন খাত এগিয়ে নেওয়া। বিশ্ব পর্যটন দিবসে সুনামগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। জলে ভেসে গলা ছেড়ে গান, উল্লাস, একই বলে বুঝি অপার্থিব সুখ, আনন্দ, যেখানে নেই কোনো পিছুটান, নেই কোনো ব্যস্ততা কিংবা কাজের চাপ। বর্ষায় যৌবনবতী হাওর যেন সাগরের মতো অনন্ত অসীম এক জলাধার। সর্বত্র অথই জলের উদ্দাম আর ঢেউয়ের অবিরাম মাতামাতি। প্রকৃতির এই নিঃস্বার্থ প্রেম ভুলে থাকার সাধ্য আছে কার? টাঙ্গুয়ার হাওরের জল ছেড়ে এবারের গন্তব্য লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাটের পরিত্যক্ত চুনাপাথরের খনি। কেউ বলেন শহীদ সিরাজ লেক, কেউ বা নীলাদ্রি লেক। স্থানীয়দের ভাষায় টেকের ঘাটের পাথর কোয়ারি। এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, চারপাশে অসংখ্য ছোট বড় টিলা এবং তারই মাঝে স্বচ্ছ নীল জলরাশির এই নীলাদ্রি লেক।
নামটি যেমন সুন্দর, রূপও তেমনি মোহনীয়। আমার কখনো আগে এখানে আসা হয়নি, খুবই সুন্দর জায়গা, আমি অভিভূত। আমাদের দেশে যে এত সৌন্দর্য ভান্ডার, এটা মিস হয়ে গিয়েছিল। আর এক পাশে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য আর তার পাশে হচ্ছে নীলাদ্রি লেকের নীল জলরাশি। নর্মালি পড়ালেখার অনেক চাপ থাকে, সো এখানে এসে ভালোই লাগতেছে মানসিক প্রশান্তির জন্য। নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওর, বারেক টিলা, একটি উপজেলায় কত কত সৌন্দর্য, কত কত প্রাকৃতিক ঐশ্বর্য, অথচ যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশার কারণে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন ভ্রমণের। এখানে আমরা এসেছি ফ্যামিলি নিয়ে, বাট খুব কষ্ট হয়েছে আলটিমেটলি। এগুলার একটু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এখানে খুব দরকার। এই রাস্তাটা হইলে আমাদের এলাকাটা তো উন্নত হবে, যখন মানুষ আসবে, দোকানপাটও বেশি হবে, মানুষের কাজকর্ম বাড়বে। তথ্য বলছে দেশে পর্যটন স্থান রয়েছে 800-র বেশি, যেসব স্থানে ঘুরে বেড়ান বছরে 1 কোটি দেশীয় পর্যটক। আর এই শিল্পের সাথে জড়িত প্রায় 40 লাখ জনশক্তি। পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের, পাবলিক, প্রাইভেট, সরকার, এদের ভিতরে একটা সমন্বয়হীনতা আছে। টেকসই উন্নয়নটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, টেকসই পর্যটনকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিদ্যমান পর্যটন কেন্দ্রগুলি আছে, সেইগুলি জরাজীর্ণতা কাটিয়ে সেগুলিকে যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি বৃদ্ধি করে আমরা পর্যটনকে আরও বিকশিত করার চেষ্টা করছি। ভ্রমণের পাশাপাশি পর্যটন স্পটগুলোর প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে থাকতে হবে সচেতন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সুনামগঞ্জ। সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত পথে এগোতে পারেনি কক্সবাজারের পর্যটন খাত। প্রাকৃতিক সৌন্দর্যের কমতি না থাকলেও রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব। এরপরও সৈকতে ভিড় করেন পর্যটকরা। এই মুহূর্তে সৈকতের লাবণী পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, যাব তার কাছে। রুবেল, পর্যটনের সম্ভাবনাময় একটি স্থান হচ্ছে কক্সবাজার, যেখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম 120 কিলোমিটার সমুদ্র সৈকত, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, এছাড়াও রয়েছে দীর্ঘ মেরিন ড্রাইভ, পাহাড়, প্রকৃতি সবকিছুই যেন এখানে রয়েছে। সবকিছু অনুষঙ্গ কারণেই পর্যটকরা প্রতি বছরই এখানে ছুটে আসেন। তবে এর মাত্রা দিন দিন, দেশীয় পর্যটকের মাত্রা দিন দিন বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে যে এখানে গেল কয়েক বছর ধরে 10 লাখ প্রতি বছর পর্যটক আসতো কক্সবাজারে, কিন্তু এখন সেটি বেড়ে প্রায় 15 লাখের অধিক পর্যটক কক্সবাজারে প্রতি বছর সমাগম ঘটছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে পর্যটক আসলেও পর্যটকদের যে বিনোদনের ব্যবস্থা সেটি অনেকাংশে নেই বলে আমাদেরকে পর্যটকরা বারবারই দাবি করছেন। তারা বলছেন এখানে হোটেল আর সমুদ্র, এই দুই ছাড়া আর আসলে দেখার মতো কিছুই নেই। সন্ধ্যা হলেই তারা হোটেলের রুমে বন্দী হয়ে পড়েন। রাতের বিনোদনের জন্য যেমন কিছু সিনেপ্লেক্স কিংবা নাইট বাজার কিংবা নানা ধরনের যে আয়োজনগুলো থাকে বিশ্বের অন্যান্য দেশে সমুদ্র সৈকত কেন্দ্রিক, যেমন রাত হলে সেখানে জমে ওঠে, কিন্তু সেই আয়োজন এখানে কক্সবাজারে নেই, সেটি বারবার পর্যটকরা দাবি করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কক্সবাজারকে ঘিরে যে উন্নয়ন প্রকল্প হচ্ছে যে সেটির একটি সম্ভাবনা তৈরি হবে, পর্যটনের একটি গন্তব্য হতে যাচ্ছে কক্সবাজার। প্রশাসন থেকে বলা হচ্ছে এখানে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে, তারপর সাবরাং ট্যুরিজম জোন হচ্ছে, এছাড়াও রেল লাইন আগামী বছর থেকে রেল যোগাযোগ শুরু হবে। সবকিছু মিলিয়ে যে পর্যটনের যে সম্ভাবনা সেটি কিন্তু ইতিমধ্যে প্রশাসন কাজ শুরু করেছে বলে জানিয়েছে, এবং আগামী বছর থেকে সেটির সুফল ভোগ করতে পারবে বলে পর্যটকরা জানিয়েছে। তবে পর্যটকরা যারা আসবেন আগামী 2-1 বছরের মধ্যে এখানে যে নানা ধরনের হতাশা কিংবা যে বিনোদনের যে সুযোগ নেই বলছে সেটি অনেকাংশে কেটে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এমদাদ, এ ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে তথ্য অধিদপ্তর আয়োজিত আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শেখ হাসিনা এক জীবন্ত কিংবদন্তির নাম। গণতন্ত্রের প্রতীক জননেত্রী শেখ হাসিনা একই সাথে উন্নয়ন অগ্রগতি অর্জনের প্রতীক। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বহুদূর এগিয়ে গেছে, 41% থেকে 20%-এর নিচে নেমেছে। দেশে এখন সহজে খালি পায়ে মানুষ দেখা যায় না। আজকের এই দিনে আমার প্রত্যাশা থাকবে, মহান আল্লাহর কাছে প্রার্থনা থাকবে, আমরা যেন তাকে নিয়েই তার 100তম জন্মদিন পালন করতে পারি, যদি অবশ্য আমি নিজে বেঁচে থাকি।
দুবাইতে আগামী 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড এক্সপো 2020। 31 মার্চ 2022 সাল পর্যন্ত 6 মাস চলবে এই আয়োজন। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমরা করব, আমাদের সংস্কৃতি সেখানে দেখানো হবে। আমরা চাই আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দরা সেখানে থাকবেন, বিভিন্ন ব্যবসায়িক পর্যায়ে আলোচনা হবে, তারাও তাদের কাজ করবেন। এর মধ্যে এই সময়কে হাতে রেখে আমাদের দুবাইতে একটা এনআরবিদেরও একটা বড় সভা হতে যাচ্ছে, সম্মেলন হতে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে নৈতিক মূল্যবোধই প্রধান ভূমিকা রাখে, আর তাই দুর্নীতি ঠেকাতে সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান তথ্য কর্মকর্তা AKM শামীম চৌধুরী। সকালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে দুর্নীতি বিরোধী প্রামাণ্যচিত্র, আলোচনা, গান ও জিঙ্গেলস বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর সহ তথ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। দুর্নীতিমুক্ত থেকে দেশের সেবা করার প্রতিজ্ঞা নেন কর্মশালায় অংশগ্রহণকারীরা। জার্মানির 20তম পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জয় পেয়েছে দেশটির মধ্য বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD। পার্লামেন্টের 598টি আসনের মধ্যে সর্বোচ্চ 210টিতে জিতে সরকার গঠনের পথে দলটি। নির্বাচনে জিতে জার্মানিকে নতুন করে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতা ওলাফ শলস। জার্মানি থেকে সে খবর জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির 20তম পার্লামেন্ট নির্বাচনে অবশেষে জয়ী মধ্য বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি SPD সোমবার স্থানীয় সময় সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণার পর দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে দেশের সর্বস্তরের নাগরিক সহ দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান সম্ভাব্য ভবিষ্যৎ চ্যান্সেলর ওলাফ শলস। একই সঙ্গে জার্মানির আর্থসামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি জার্মানিকে নতুন করে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সবার সম্মিলিত চেষ্টায় দীর্ঘদিন পর আমরা আমাদের কাঙ্ক্ষিত জয় পেয়েছি। সরকার গঠনে জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে 3 দল মিলে তা পূরণে আশাবাদী আমরা। 25.7% ভোট পেয়ে জয়ী হওয়ার পরই দ্রুত সরকার গঠনে আশাবাদী SPD এই নেতা। জোট সরকার গঠনে 14.8% ভোট পাওয়া সবুজ দল ও ক্রিশ্চিয়ান লিন্টারের FDPর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। তবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জলবায়ু পরিবর্তন সহ দলটির নানা কর্মসূচিতে সবুজ দলের শর্ত FDP মেনে না নিলে SPDর সঙ্গে জোট সরকার গঠন অনেকটাই কঠিন হয়ে পড়বে। নির্বাচনী প্রচারণায় SPD যে প্রতিশ্রুতি সাধারণ ভোটারদের কাছে রেখেছিল সেই প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়ন করাই হবে ওলাফ শলসের নেতৃত্বে জোট সরকারের প্রধান লক্ষ্য, বলছে SPDর নীতি নির্ধারকরাই। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 14 নভেম্বর SSC, 2 ডিসেম্বর HSC শুরু। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার সময়সীমা 1.5 ঘন্টা, মানতে হবে 11 নির্দেশনা। প্রধানমন্ত্রীর জন্মদিনে কাল একদিনের ক্যাম্পেইনে টিকা পাবেন 75 লাখ মানুষ। সুযোগ আগে নিবন্ধনকৃতদের। বিমানবন্দরে করোনা পরীক্ষা শেষে মধ্যরাতে দুবাই যাচ্ছে প্রথম ফ্লাইট। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।